वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, আগের ক্লাসে আমাদের কত দূর হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আগের ক্লাসে কোনখান থেকে হয়েছিল? প্রিয়াবাসে বাধা। প্রিয়বাসে ওয়াদাহ খচ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বলুন, এখান থেকে বলুন। প্রিয়বাসে ওয়াদাহ খচ। এইটা ওই প্রিয়া বা বাস এই দুটো যদি থাকে উপপদে, তাহলে বাদ ধাতুর থেকে খচ প্রত্যয় হবে। যেরকম প্রিয়ম বাদাতি, এরকম থাকলে প্রিয়া আম বাদা বাদা খাচ, এইভাবে হবে। তারপরে ওই তো প্রিয়া আম বাদা খাচ, তারপরে প্রিয়া আম বাদা আ হয়ে যাবে, খাচের আকার অবশিষ্ট থাকে। তারপরে প্রিয়া আম বাদা, আর আমটা তারপরে নাস হয়ে যাচ্ছে ষষ্ঠী করে, তো হ্যাঁ, প্রিয়া হ্যালো। নাস। হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শুনুন। তাহলে প্রিয় এবং প্রিয় বা বশ, এই দুটো শব্দ যদি কর্ম উপপদে থাকে তাহলে বদ ধাতু থেকে খচ প্রত্যয় হবে, তাই তো? খচ প্রত্যয়ে অনুবন্ধ লোপের পর অকার মাত্র অবশিষ্ট থাকে, প্রিয়ম বদহ বশম বদহ রূপ হয়, তাই তো? প্রিয়ম বদহ বশম বদহ। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ, আচ্ছা। প্রিয়ম বদহ এর অর্থ কি? প্রিয়াম বাদাতি ইতি প্রিয়াম বাদা। হ্যাঁ, প্রিয়ম বদতি ইতি প্রিয়ম বদহ। বশম বদহ, আহ, বাসাম বাদাতি। वशं वदति इति वशं वदः। স্যার বাসামটা মানে এটা কি? वशं वद মানে বশেই, বশে সবকিছু বলে আর কি, ঠিক আছে? কন্ট্রোল। বশা ও, শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোল। হুম। আচ্ছা, এরপরে কি ছিল? अन्येभ्योऽपि दृश्यन्ते। अन्येभ्योऽपि दृश्यन्ते, বলুন। এটা ওই মানি, খনিপ, বানিপ আর বিচ, এই প্রত্যয় ধাতু থেকে লিখিত হয়। তো বলছিলাম সুষ্ঠু শ্রীনাতি, সেইটার থেকে সুশর্মা, এইটা হ্যাঁ, এই করেছিলাম। সূত্রের অর্থ বলুন, সূত্রের অর্থ। যেরকম প্রিয়ম বদহ বশম বদহ রূপ পেলাম আমরা, প্রিয় বশে বদাক্ষজ, এই সূত্রের দ্বারা প্রিয় এবং বশ শব্দ উপপদে যদি থাকে তাহলে সেখান থেকে খচ প্রত্যয় হয় প্রিয়ম বদ। প্রিয় যে বলে তাকে বলা হচ্ছে প্রিয়ম বদহ, মানে মধুর ভাষী যে। বশম বদহ মানে হচ্ছে যে বসে কথা বলে বা আজ্ঞাকারী, যে যা বলা হয় তাই করে, বশবর্তী যে, তাকে বলা হচ্ছে। এখানে অন্যেভ্যোপি দৃশ্যন্তে সূত্রের দ্বারা এখানে মনিন, ক্বনিপ, ওয়ানিপ এবং উইচ প্রত্যয়ের এখানে বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। অন্যেভ্যঃ অপি, অন্যেভ্যঃ ধাতুভ্যঃ অপি এতে প্রত্যয়াঃ বিধীয়ন্তে। এই সমস্ত প্রত্যয়গুলো অন্যান্য ধাতুর থেকেও বিধান করা হয়। এই প্রত্যয়গুলো বলতে এখানে মনিন, ক্বনিপ, ওয়ানিপ এবং বিচ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার।
আচ্ছা, প্রশান্ত বাবু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কোন জায়গায় অসুবিধে আছে আপনি বলবেন, ঠিক আছে? কয়েকটা আমাদের ভিডিও এখনো আপলোড হয়নি। আমি লিঙ্কগুলো আপনাকে পাঠিয়ে দেব। কয়েকটা কিছু প্রবলেম হয়েছে বলে হচ্ছে না হয়তো, ওগুলো পাঠিয়ে দেওয়া হবে লিঙ্কগুলো, ঠিক আছে? যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলবেন, আমি ক্লাসে সেগুলো বলে দেব। ঠিক আছে স্যার, আমি আগামীকাল স্যার এখানে স্টাডি ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে স্টাডি ম্যাটেরিয়াল গুলো থেকে পড়ে দেখবেন, খুব একটা কঠিনতা কোথাও নেই। স্টাডি ম্যাটেরিয়াল গুলো দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন ক্লাস না ইয়ে হলো, আশা করি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আপনি পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, আমি তারপরে বলে দেবো পরে। বা ক্লাসের মধ্যেও আপনার যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আগে দিয়ে যে কেউ বলতে পারেন, কোনো অসুবিধে নেই। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে বলুন নেড বশীকৃতি। নেড বশীকৃতি এর আগে ছিল কি অন্যেভ্যোপি দৃশ্যন্তে। এই সূত্রের দ্বারা কি হয়েছে, মনিন ক্বনিপ ওয়ানিপ উইচ প্রত্যয় চারটা হয়েছে। যেরকম এক একটা উদাহরণ আছে। মনিন প্রত্যয়ের উদাহরণ কি ছিল? সুশর্মা। 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 হ্যাঁ। সুষ্ঠু শৃণাতি ইতি সুশর্মা। বলুন হুম। কিভাবে হচ্ছে? ওটা শ্র ধাতু নেওয়া হয়েছিল, সু শ্র আর মনিন প্রত্যয়। এই মনিন হ্যাঁ থেকে মান থাকছে, হ্যাঁ তারপরে শ্র থেকে ওই গুণ হলে সার হয়ে যাচ্ছে, দিয়ে সুশর্মা এই প্রক্রিয়ায় ওরকম হচ্ছে। হুম। গুণ হয়ে গিয়ে রিকারের অর হয়ে যাবে হ্যাঁ সুসার। তারপর মন আছেই, অনুবন্ধ লোপের পর মন থাকছে সুসার মান। সুসার হ্যাঁ মন থেকে প্রক্রিয়াতে সুসার মা। হ্যাঁ ঠিক সুশর্মা। একইভাবে প্রাতরিত্বা। প্রাতরিত্বা বলুন কিভাবে হবে? এটা ওই কোয়ানিপ প্রত্যয় হবে। হ্যাঁ। প্রাতর ইল কোয়ানিপ, তাহলে হুম কোয়ানিপ থেকে ওয়ান পড়ে থাকে, হুম মানে প্রাতর ই ওয়ান। তারপরে তুকাগম হবে, দিয়ে তুকাগম আহ হলে ওইটা ইকারের পরে এটা হবে তুকটা। তাহলে অন্তে যেহেতু, তাহলে প্রাতর ইত ওয়ান হলে তারপরে প্রক্রিয়াতে সামনে প্রাতরিত্বা। প্রক্রিয়াটা হ্যাঁ। আচ্ছা, এরপরে আহ এরপরে কি আছে? বিড্বনো রণুনাশকস্য আত। বিড্বনো, সরি, নেডবসীকৃতি এখানেই। নেডবসীকৃতি এর দ্বারা কি করা হচ্ছে অ্যাকচুয়ালি? वशादेः कृतः इण् न स्यात्। वशादेः कृतः इण् न स्यात्। এইটা যে ওয়াশ যদি ওয়াশ প্রত্যাহারের যদি বর্ণ থাকে, তাহলে আহ কৃত প্রত্যয়ের ইডাগম হয় না। হ্যাঁ, মানে এটার মাত এইটা হচ্ছে না। হ্যাঁ। ওই যে কোন পরিস্থিতিতে প্রাতর। এই সূত্রে প্রবৃত্তি হচ্ছে আগে বলুন। সুশর্মা এখানে তো আসছে না। না সুষ্ঠু না। শ্রীণাতি এই হ্যাঁ অর্থে সু শ্রী মন। এই অবস্থাতে আর্ধ ধাতুক সেড বলাদেহে এই সূত্রের দ্বারা মনের ইডাগম প্রাপ্ত ছিল, তাই তো? সেই হ্যাঁ প্রাপ্ত মানে ইডাগমের নিষেধের জন্য এখানে নেড বশীকৃতি সূত্রের দ্বারা তার নিষেধ এখানে করে দেওয়া হ্যাঁ, হচ্ছে। কি বলা হচ্ছে? वशादेहे कृतः इण् न स्यात्। वशादेहे कृतः इट् न स्यात्। বশ প্রত্যাহারস্থ বর্ণ যে সমস্ত যার আদিতে আছে তাকে বলা হচ্ছে বসাদি। এইরকম বসাদিকৃত যদি থাকে তাহলে সেই বসাদিকৃতের ইডাগমের নিষেধ করা হচ্ছে। वशादेहे कृतः इट् न स्यात्। এখানে তদাদি বিধি করে অসাদৌ কৃতি এরকম অর্থ পেয়েছি। তারপর সেটাকে আবার আমরা কি করছি? ষষ্ঠীতে তার বিপরিণাম করে দিচ্ছি। অসাদেহে কৃতঃ। অসাদেহে কৃতঃ ইট ন স্যাৎ। অসাদিকৃতের ইডাগমের নিষেধ করা হচ্ছে। অসাদিকৃত যদি থাকে সেই অসাদিকৃতের ইডাগমের নিষেধ করা হচ্ছে এই নেড বশীকৃতি সূত্রের দ্বারা।
বোঝা গিয়েছে? এখন সুশ্রীমন এই অবস্থাতে মনের আর্ধধাতুক সেট বলাদে হে সূত্রের দ্বারা ইডাগম প্রাপ্ত ছিল, প্রাপ্ত ইডাগমের নেড বশীকৃতি সূত্রের দ্বারা এখানে নিষেধ করা হচ্ছে। দেখুন প্রক্রিয়াটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে সুশ্রীমনিন, সুশ্রীমন, এরপর সুশ্রীমন এই অবস্থাতে আর্ধধাতুক সেট বলাদে হে সূত্রের দ্বারা মনের আর্ধধাতু ইডাগম, ইডাগম প্রাপ্ত ছিল, সেই প্রাপ্ত ইডাগমের নিষেধ করার জন্য সূত্র আসছে নেড বশীকৃতি, এর দ্বারা নিষেধ করে দেওয়া হচ্ছে। তারপর গুণ সুসার, শর্মন, শর্মন, সুশর্মন, সুশর্মা রূপ পেলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি আছে? সুশর্মা প্রাতরিত্বা, বিডবনোর অনুনাসিকস্য আত, এর দ্বারা কি হবে বলুন? অন্য কেউ একজন বলুন, বিডবনোর অনুনাসিকস্য আত। আগের ক্লাসে যারা ছিলেন তাদের মধ্যে অন্য একজন কেউ বলুন। হ্যাঁ স্যার বলছি, এই বিট বা ভান প্রত্যয় যদি পড়ে থাকে তাহলে যে অনুনাসিক অনুনাসিক বর্ণটা আছে সেটার জায়গায় আকার আদেশ হবে। এটা আমরা যখন ওই বিজাবা শব্দরূপটা করছিলাম, বিজাবার বা করার সময় পেয়েছিলাম। তো বি, তারপরে ওই জন ধাতু, তো তারপরে বাণী প্রত্যয় আসছে। এবারে বাণীপের তো থেকে বান থাকছে, তখন এই বানের আগের যে জাকারের পর নাকারটা আছে এটা তো অনুনাসিক, তাই এর জায়গায় আকার আদেশ হয়ে গিয়ে বিজা বান, আর বর্ণ সম্মেলনে বিজাবান আর তারপর বিজাবা হচ্ছে। তাহলে এখানে বিডবনোর অনুনাসিকস্য আত এই সূত্রের দ্বারা কি হচ্ছে? অনুনাসিকের আত হয়ে যাচ্ছে। আত মানে আকার আদেশ, দীর্ঘ আকার আদেশ। দীর্ঘ আকার আদেশ হয়ে যাচ্ছে। কার কখন হবে? যদি বিড এবং বন পরে থাকে। বিড বন এগুলো কি? প্রত্যয়। প্রত্যয় যদি পরে থাকে। বিজাবা এখানে কি আছে পরে? বান, ওয়ান প্রত্যয় আছে, এই জন্য এখানে আকার আদেশ হয়ে যাচ্ছে বিজাবা, বিজায়তে ইতি বিজাবা। বি জন ধাতু থেকে ওয়ান প্রত্যয় হয়ে গিয়ে এখানে বিডবনোর অনুনাসিকস্য আত এই সূত্রের দ্বারা অনুনাসিক নকারের আকার হয়ে যাচ্ছে বিজাবন, বিজাওয়া প্রক্রিয়াতে বিজাওয়া হচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে উণরি অপনয়নে, উণরি অপনয়নে আওয়াবা, আওয়াবা কিভাবে রূপ হচ্ছে বলুন তো? হ্যাঁ, এটা ওই প্রথমে ওন, ওনের পরে বাণী হচ্ছে, তারপর বাণীপের থেকে বানটা থাকছে। এবার বানে যেহেতু তার আগে ওনের ণকার আছে অনুনাসিক, তাই এর জায়গায় আকার আদেশ হয়ে ও আ বান, এরপরে ওই ওকারের জায়গায় আবাদেশ হয়ে গিয়ে আবাবান থেকে আবাবা হচ্ছে। হ্যাঁ, আওয়াবন থেকে আওয়াবা। এরপরে আছে উইচ, রুষ, ঋষ, হিংসায়াম, রুষ ধাতু এবং ঋষ ধাতু হিংসার্থে কি হবে? সেখান থেকে রোট বা রেট রূপ হবে। বলুন তো এটা কিভাবে হচ্ছে? উইচ প্রত্যয় হয়।
হ্যাঁ, এখানে আহ রুশ আসবে, তার রোষ থাকার থাকছে। তারপরে না, এটার বিথের এই রুশ বিথ, এখানে বিথ প্রত্যয়ের সবটাই লোপ পেয়ে যায়, শুধু লাস্টে আর কিছু থাকে না। হ্যাঁ, উইচ প্রত্যয় হচ্ছে সর্বাপহারী লোপ প্রত্যয়। ঠিক আছে, সর্বাপহারী লোপ প্রত্যয় মানে যেখানে সবকিছুই লোপ পেয়ে যায়, কিছুই থাকে না। এবার তো স্যার এই রুশ রুশটা তাহলে থাকছে, এর পরের স্টেপ গুলো আমি ঠিক বুঝতে পারিনি। এরপরের, এরপরের যে ওই রুশ থেকে যে রোষ হচ্ছে, ওটা আচ্ছা মানে দেখুন এখানে কি ধাতু আছে বলা হচ্ছে, রুষা ঋষা হিংসায়াম। রুষ ধাতু বা রিস ধাতু, রুষ ধাতু থেকে রোট রূপ হবে, আর রিস ধাতু থেকে রেট, তাই তো। এখানে রুষ ধাতু, তারপর উইচ প্রত্যয়। উইচ প্রত্যয় কোন সূত্রের দ্বারা এখানে হচ্ছে? এই না, अन्येभ्योऽपि दृश्यन्ते। এখান থেকে রুষ ধাতুর থেকে উইচ প্রত্যয় হলো অনুবন্ধ লোপের পর রুষ ওয়াকার মাত্র থাকছে এখানে। ওয়াকারের অপৃক্ত একাল প্রত্যয় এই সূত্রের দ্বারা অপৃক্ত সংজ্ঞা হচ্ছে। অপৃক্ত সংজ্ঞা হওয়ার পরে ওয়ের অপৃক্তস্য এই সূত্রের দ্বারা অপৃক্ত সংজ্ঞক যে ওয়াকার তার লোপ হয়ে যাবে, তাহলে রুষ এটা আসছে। এরপর কি হবে? এখানে প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞার পর সুপ আসবে, সুপের আবার লোপ হয়ে যাবে। ঠিক আছে, লুক হয়ে যাবে। সুপো ধাতু প্রাতিপদিকায়োহ, এর সরি, এখানে ধাতু প্রাতিপদিকায় হয়ে দ্বারা লুপ হবে না, এখানে হল জ্ঞাভ্যহ দীর্ঘাৎ শ্রুতিস্য পৃক্তম হল এই সূত্রের দ্বারা এখানে সকারের লোপ হয়ে যাবে। তারপর কি হবে? এখানে যে মূর্ধন্য সকার আছে তার জায়গায় কি হবে বলুন তো? ঝলাম যশোন্তে। প্রশান্তি দিয়ে হ্যাঁ, ঝলাম যশোন্তে এই সূত্রের দ্বারা কি হবে? অন্তে ওখানে ঝলাম যশ। যশ, তাহলে যশ যশ হলে প্রত্যাহারের কি বর্ণ হবে? হলে, যশ প্রত্যাহারের বর্ণ হলে ওখানে যে ওখানে রুশ আছে তার জায়গায় ড হবে। হ্যাঁ, তার আগে এখানে অ্যাকচুয়ালি গুণ হয়ে যাবে, রুশের জায়গায় রোষ হয়ে উগন্ত যাবে। লঘু উপাধাস্য উগান্ত দিয়ে লঘু গুণ হবে। পদস্য এই সূত্রের দ্বারা গুণ হয়ে গিয়ে রোষ স, রোষ, রোড। তারপর তারপরে বা অবসানে দিয়ে ওয়াবসানে, অবসানে ঝলাম। দিয়ে ওখানে প্রথম বর্ণ হবে, হ্যাঁ, ডয়ের চর স্থানে ট হয়ে যাবে। হবে। চর হয়ে যাওয়ার পর রোট। রোট, রোট এবং রোড দুটোই হবে, অবসানে ঝলাম। ঠিক একইভাবে এখান থেকে রিস ধাতু থেকে উইচ প্রত্যয় করলে একইভাবে আপনারা রেট রূপ পাবেন। রিস, উইচ, রিস, ওয়ের অপৃক্তস্যের দ্বারা লোপ হয়ে যাচ্ছে রিস। তারপর রিস, রেস গুণ হয়ে যাবে এখানে রেস সু, রেস স, এর হল জ্ঞাভ্য দীর্ঘা সুদৃশ্য পৃক্তম হল এর দ্বারা লোপ হয়ে যাবে। সকার থাকছে তার ঝলাম যশন্তে ওয়াবসানে রেড, রেট। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে ছিল সুগণ। সুগণ, সুষ্ঠু গণয়তি ইতি সুগণ, যিনি ভালোভাবে গণনা করেন তাকে বলা হচ্ছে সুগণ। এখানেও ঠিক একইভাবে গণি ধাতু থেকে সু উপপদে গণি ধাতু থেকে কি হবে? अन्येभ्योऽपि दृश्यन्ते সূত্রে দ্বারা উইচ প্রত্যয় হয়ে গিয়ে সর্বাপহারী উইচ প্রত্যয় হয়ে গিয়ে সু গণি ও বের অপৃক্তস্যের দ্বারা লোপ হয়ে যাবে। তারপর গণীয় ণেরনিটি এর দ্বারা নিচের লোপ হয়ে যাবে। সুগণ, সুগণ সু, সুগণ সুগণা। বোঝা গিয়েছে? এরপরে বলুন কুইপ চ। হ্যালো, শোনা যাচ্ছে?
আচ্ছা। কুইপচ বলুন। হ্যাঁ স্যার, এখানে মানে কিপচা সূত্রে অনেকভাবে দৃষ্টান্তে সূত্র থেকে দৃষ্টান্তে অনুবৃত্তি এসে সেটি বচন বিপরিণাম হয়ে দৃশ্যাতে হবে। আর হুম ধাতঃ প্রত্যয়ঃ পরশ্চ এই তিনটির অধিকারে আছে। তাহলে হুম সূত্রের অর্থ হবে যে ধাতুর পর কিপ প্রত্যয় হয়। হুম কিপ প্রত্যয় দেখা যায় বা কিপ হয়। প্রত্যয় দেখা যায়। উদাহরণ হলো, প্রথম উদাহরণ আছে উখাস্রত, হুম উখায়াহা শ্রমসাতে। এই অর্থে এখানে উখায়াহা যে উখা ওষ, উখা উখায়াহা শ্রমসাতে, এখানে উখায়াহা উখায়াহা শ্রমসাতে উখা অসি, উখা হুম অসি এই মানে এই অপাদান কারক উপপদে উপপদে আছে এবং শ্রমস ধাতু আছে। সেই শ্রমস ধাতুর উত্তর কিপচা সূত্রানুসারে কিপ প্রত্যয় হবে। কিপ প্রত্যয়ের প হলন্তম তস্য লোপ দিয়ে লোপ হবে। ক লসাক্কা তদ্ধিতি দিয়ে ইৎ সংজ্ঞা হবে, তস্য লোপ দিয়ে লোপ হবে। পড়ে থাকবে ও। হুম ওয়ের বের অপিক্তস্য দিয়ে অপিক্ত সংজ্ঞা হবে। অপিক্তম একাল প্রত্যয় দিয়ে অপিক্ত সংজ্ঞা হবে, বের অপিক্তস্য দিয়ে লোপ হবে। তাহলে এখানে কিছুই থাকবে না, শুধুমাত্র মানে ধাতুটাই পড়ে থাকবে, মানে হুম শ্রমস ধাতু পড়ে থাকবে। তারপর অনিদিতাং হলো উপাধায়া কীতি। এই সূত্রানুসারে যেহেতু কিত প্রত্যয় পরে পরে আছে, মানে কি কি প্রত্যয় যেহেতু কিত, সেই জন্য অনিদিতাং হলো উপাধায়া কীতি। এই সূত্রানুসারে এখানে উপাধায় যে অনুনাসিক বর্ণ আছে, ন আছে, সেই নয়ের লোপ হবে, হলে হুম থাকবে সস। এবার উপপদা মতিং দিয়ে সমাস হলে হবে উখা সমাস হবে, এবং সুপধাতু প্রাতিপদিক দিয়ে সুপের লোপ হলে হবে উখা স্রস। হুম উম, তারপর উখা স্রসের যেহেতু সমাস হয়েছে, সেই জন্য কৃত তদ্ধির সমাসার্থ দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে। আর প্রাতিপদিক সংজ্ঞা হলে তার উত্তর সুবিভক্তি হবে। সুবিভক্তি হলে হলাভ্য শ্রুতিষু অপিক্তম হল। এই সূত্র দিয়ে সুয়ের লোপ হবে, হলে থাকবে উখাস্রস। তারপরে বসু সংসু ধ্বংস অনাডুহান দাহা। এই সূত্রানুসারে অন্ত যে বর্ণ আছে, সেই অন্ত বর্ণের স্থানে দকার আদেশ হবে, হলে হবে উখাস্রত। তারপরে বা বসানে দিয়ে দকারের স্থানে প্রথম বর্ণ হবে, হলে হবে উখাস্রত। হুম মানে এক পক্ষে উখাস্রত হবে আর আরেক পক্ষে উখাস্রত, হুম এটি হবে। আচ্ছা, তাহলে উখাস্রত হলো উখাস্রদ হলো, তাই তো? এর অর্থ কি? উখাস্রত শব্দের অর্থ উখায়াহা শ্রমসতে, মানে উখা মানে যজ্ঞ পাত্র, যজ্ঞ পাত্র থেকে শ্রমসতে কিছু পড়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, যে জিনিসটা পড়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে উখাস্রত, তাই তো? আচ্ছা, এর আগে আমাদের পুরো প্রক্রিয়াটা কিভাবে লিখতে হয় বলা হয়নি, তাই তো? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে ঠিক আছে। দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই বলে দিচ্ছি। বলুন, আপনারাই শুরু করুন, কিভাবে লেখা হবে বলুন তো। এর আগে আমাদের 2-3টে পুরো প্রকরণ হয়ে গেছে, সেখান থেকেই একইভাবে আমরা লিখব, তাই তো? কথায় প্রকাশ করব একইভাবে। কিভাবে লেখা যেতে পারে বলুন তো দেখি। উখাস্রতেই ধরুন আমরা রূপ সাধন করব, তাহলে কি লিখব? স্যার প্রথমে উখায়াহা ওটাই লিখতে হবে, উখায়াহা শ্রমসতে এই অর্থে ইত্যর্থে, উখায়াহা শ্রমসতে ইত্যর্থে, উখাওয়াশি শ্রম উখাওয়াশি শ্রম উখা নসি শ্রমস। ধাতুর উত্তর কিপচা সূত্রানুসারে কিপ প্রত্যয় হবে। আচ্ছা, এভাবে উখা
उखायाः स्रंसते इत्यर्थे उखा इति उपपदे उखा ङसि इति उपपदे स्रंशु धातोः क्विप् च इति सूत्रेण क्विप् प्रत्यये এখন স্পষ্ট হয়েছে দেখুন তো হ্যাঁ স্যার কি প্রত্যয় কৃতে উখা ङसि স্রংস ক্বিপ ইতি স্থিতে কেননা এটা আমরা ফার্স্ট স্টেপ লিখছি তাই তো তার জন্য স্থিতে লিখছি উখায়াः স্রংসতে ইত্যর্থে উখা ङसि ইতি উপপদে বা এরকম আমরা লিখতে পারি উখা ইতি এটা যদি নাও লিখেন তাহলে উখা ইতি पंचम्युपपदे এরকমও লিখতে পারেন उखायाः इति पंचमी उखायाः स्रंसते इत्यर्थे उखायाः इति पंचमी उपपदे उखा ङसि इति स्थिते स्रंसु धातोः क्विप् च इति सूत्रेण क्विप् प्रत्यये अनुबंध लोपे उखा ङसि स्रंस एकेबारे আমরা अनुबंध लोपे व इति जाते এরপর ওয়ের অপ্রিক্তস্য দিয়ে আমরা লিখতেও পারি আর যদি মনে হয় না এতটা সময় নেই বা সেক্ষেত্রে আমাদের অনেকটাই বড় হয়ে যাবে রূপসারণটা সেক্ষেত্রে আমরা একেবারেই লিখে দিতে পারি যে সর্বাপহার লোপে ক্বিপ প্রত্যয়ে উখা ङसि স্রংস ক্বিপ ইতি জাতে এরপরে क्विपः সর্বাপহার লোপে যেরকম চাইবেন সেরকমই লেখা যায় ঠিক আছে যদি প্রক্রিয়াটাকে বাড়ানোর চেষ্টা করি তাহলে ক্বিপ প্রত্যয় দিয়ে তারপরে আবার তার প্রত্যেকটা ঋৎসংজ্ঞা বলে তার লোপ করে দেখানো যায় আবার সর্বাপহার লোপে বা অনুবন্ধ লোপে একই স্টেপ জাম্প করে দেওয়া যায় সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই তাহলে ক্বিপः সর্বাপহার লোপে উখা ङसि স্রংস ইতি জাতে তাই তো এরপর কি হবে এরপর স্যার প্রত্যয় লোপে প্রত্যয় লক্ষণম এই পরিভাষা অনুসারে মানে এই পরিভাষা অনুসারে প্রত্যয় আছে ধরে নিয়ে অনিদিতং হলো উপাধেয় কীতি এই সূত্রানুসারে অনুসারে লোপ হবে আচ্ছা এখানে এরকম লিখতে ভালো হয় উখায়াः স্রংসতে ইত্যর্থে উখা ङसि ইতি अपादाने उपपदे स्रंसु धातोः क्विप् प्रत्यये क्विप् च इति सूत्रेण क्विप् प्रत्यये उखा ङसि स्रंस क्विप् इति जाते क्विपः सर्वापहार लोपे उखा ङसि स्रंस इति जाते एरपर की हबे बोलुन अनिदिताम हल उपधायाः
নীতি ইতি সূত্রেণ এর দ্বারা কি হচ্ছে? उपाध्यायः नकारस्य लोपः। उपधायाः नकारस्य लोपे उखा ङसि স্রস ইতি জাতে। এরপরে কি হবে? उपपदमतिम् इति सूत्रेण उपपदसमासे सुपधातु प्रातिपदिकयोः इत्यनेन सुपः उपपदम लोपे अतिং इति सूत्रेण उपपद समासे, তারপর সমাসের পর सुपधातु সত্বাৎ सुपः लोपे প্রাতিপদিক সমাস হলে তবে গিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে। সমাসত্বাৎ প্রাতিপদিক সংজ্ঞায়াম প্রাতিপদিকত্বাৎ সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ ইতি সূত্রেণ। কার অবয়ব এখানে? प्रातिपदिक अवयवस्य প্রাতিপদিকের সুপহ অবয়ব। লোপে। তাহলে প্রাতিপদিকাবয়বস্য সুপহ লোপে কি হবে? उखा स्रस উখা স্রস ইতি জাতে। এরপর কি হবে বলুন? इति जाते प्रातिपदिकत्य तो प्रातिपदिकत्य है तो सर হ্যাঁ, सुविभक्ति প্রাতিপদিক जोड़े সংজ্ঞা আছেই, তাই প্রাতিপদিকত্বাৎ সৌজস সৌজস্মোট ইত্যাদি সূত্রেণ অনেক দীর্ঘ সূত্র, তাই আমি পুরোটা লিখলাম না। ইত্যাদি সূত্রেণ সুঔজসমূর্ছস টাভ্যাম ভিস ঙেভ্যাম হস ঙসিভ্যাম হস ঙস ওস আম ঙি ওস সুপ ইতি সূত্রেণ। যদি সময় থাকে তাহলে পুরোটা লিখতে পারেন, তাহলে খুবই ভালো হয়। যদি নাও থাকে ইত্যাদি সূত্রেণ কিছুটা অংশ লিখে তারপর ইত্যাদি সূত্রেণ লিখলেও কোনো অসুবিধে নেই। ইত্যাদি সূত্রেণ सुविभक्ति प्राप्त সুপি, আচ্ছা সু प्रथमे एकवचने की लिखते হ্যাঁ, होगे এটা লিখলে আরো ভালো হয়। প্রথমৈক বচন বিবক্ষায়াম সুবিভক্তৌ অনুবন্ধ লোপে কি হবে? উখা তারপর স্রস স ইতি জাতে। এরপর কি হবে? फलाभ्य इति सूत्रेण न्याभ्यः हल्ज्ञाभ्यः हल्ज्ञाभ्यः दीर्घात् পুরোটা লিখছি না আর ইত্যাদি সূত্রেণ পদান্তস্য সকারস্য লোপে উখা স্রস ইতি জাতে। এরপর কি হবে? एरपो सर वसु संशोधन শ্রমসু ইত্যাদি সূত্রেণ, পুরোটা লিখছি না আবার দীর্ঘ সূত্র আছে তাই। পশুশ্রমসু ইত্যাদি সূত্রেণ, পশুশ্রমসু ইত্যাদি সূত্রের দ্বারা কি হয়? पदान्त स्वकारस्य स्थाने दकारादेश। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভুল লেখা হয়ে গেছে। ইত্যাদি সূত্রেণ
सकारस्य लोपे लिखे दिले हवे इत्यादि सूत्रेण पदान्तस्य सकारस्य दकारे पदान्त सकारेर दकार हले कि हबे उखा শ্রদ্ধ এগুলো এখন নেই ভেবে রাখুন এই অংশটা শুধু দেখুন উখা শ্রদ্ধ এরপর কি হবে वावसने इति सूत्रेण दकारस्य वावसाने इति सूत्रेण चर्त्वे तकारे उखा स्रत उखा स्रत इति च रूपे सिद्ध्यति এখানে চকার আছে সিদ্ধ্যতিও করতে পারেন সিদ্ধ্যতও করতে পারেন এখানে वावसने इति सूत्रेण विकल्पेन चत्ते এরকম দিলেই তো বিকল্পেন চর্ত্বে দ্বারা এখানে লিখলে আরো ভালো হয় এটি সূত্রেণ বিকল্পেন চর্ত্বে তকারে উখাস্রদ রূপম বোঝা গিয়েছে বাকিরা বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার হ্যাঁ বলুন তো প্রত্যেকে একবার রূপটা প্রথমে তো এটা ছিল উখায়াহ সংস্রতে শ্রমসতে उखायाः श्रंसते इति अर्थे उखा ngasi उखायाः संस्रते इति अर्थे उखा ngasi इति इति अपादाने उपपदे स्रंसु धातुः क्विप् च इति सूत्रेण क्विप् प्रत्यये उखा ngasi स्रंस क्विप इति जाते তারপরে হচ্ছে ক্বিপহ সর্বাপহার লোপে উখা ngasi স্রংস ইতি जाते अनिदितं हल उपधायाः नीति इति सूत्रेण उपधायाः नकारस्य लोपे उखा ngasi स्रस इति जाते उपपदमतिं इति सूत्रेण उपपद समासे समासत्वात् प्रातिपदिक संज्ञायां प्रातिपदिकत्वात् सुपो धातु प्रातिपदिकयोः इति सूत्रेण प्रातिपदिकाव्ययवस्य सुपः लोपे उखा स्रस इति जाते प्रातिपदिकत्वात् स्वौजस् इत्यादि सूत्रेण प्रथमैकवचन विवक्षायां सुविभक्तौ अनुबन्धलोपे उखास्रस स इति जाते हल्न्याभ्यः इत्यादि सूत्रेण सकारस्य लोपे उखा स्रस इति जाते वसु स्रंसु इत्यादि सूत्रेण पदान्तस्य सकारस्य दकारे उखास्रद আচ্ছা এখানে অ্যাকচুয়ালি সুপধাতু প্রাতিপদিকয়োহের দ্বারা লোপ হয় না লুক হয় যদিও লোপ লুক এগুলো একই কিন্তু এর মধ্যে সূক্ষ্ম কিছু ভেদ থাকে ঠিক আছে তাই যেটা ওই সূত্রের দ্বারা বিধান করা হয় লুক বিধান করা হয় সেটা লিখলেই সবচেয়ে ভালো ঠিক আছে লুক মানেও একই ধরনের লোপের যা অর্থ একই কিন্তু তার মধ্যে কিছু ভেদ থাকে লোপ সংজ্ঞা বিধায়ক অদর্শনম লোপহ আর লুক স্লু লুপ এদের বিধায়ক সূত্র হচ্ছে আলাদা প্রত্যয়স্য লুক স্লু লুপহ
আক্ষরিক অর্থে এদের একই কাজ, কিন্তু কিছু সূক্ষ্ম ভেদ আছে এই যার। লুক লিখলেই ভালো, যেহেতু এর দ্বারা লুক বিধান করা হয়। হুম। হ্যাঁ, তারপর বলুন। ওই দকার হলো, তাহলে উখাশ্রাদ আর বাবসানে ইতি সূত্রে না বিকল্পে না চাত্বে কাকারে খাসরাত উখাশ্রাদ ইতি চ রূপে সিদ্ধ্যতা। তার মানে বিকল্পে চর্ত, চর্তটা বিকল্পে, বিকল্প হচ্ছে। হ্যাঁ উখাশ্রত। আর যদি বৈকল্পিক চর্ত না হয় তাহলে পক্ষে আমাদের যেভাবে উখাশ্রদের দকার থেকেই যাচ্ছে উখাশ্রদ। এখানে কিছু সূত্রে রূপ সাধনের ক্ষেত্রে কিছু নতুনতা বা কিছু কাঠিন্যতা আপনাদের মনে হলো? না স্যার, কঠিন না স্যার, এই মাঝখানে ওই এইখানটা কি এমনি যদি বলে দিই অসুবিধা হবে? যে যেখানে সমাস হচ্ছে সমাসত্বাৎ প্রাতিপদিকত্বাৎ, তারপরে সুপাহা লুকি উখা স্রাস, এই জায়গাটায় না, সেক্ষেত্রে সমাস করলে আপনাকে দেখাতে হবে যে সমাসের পর প্রাতিপদিক সংজ্ঞা হচ্ছে, প্রাতিপদিকের অবয়ব সুপের লুক হয়ে যাচ্ছে, এটা দেখাতেই হবে। আচ্ছা, ঠিক আছে। এটা যদি অ্যাকচুয়ালি এই উখাশ্রত যে রূপটা আছে এই রূপটাই হচ্ছে একটু দীর্ঘ, বাকি রূপগুলো দেখবেন অনেক হচ্ছে ছোট রূপ। এই জন্য সেক্ষেত্রে কিছুই থাকে না আলাদাভাবে রূপ সাধনের ক্ষেত্রে, দু একটা সূত্র আসবে, মেজর যে সূত্রগুলো সেগুলোই আসছে, তাই সেগুলো আমাদের দেখাতেই হবে। কেননা এগুলো হচ্ছে এক একটা স্টেপ বাই স্টেপ। যদি সমাস হয় তাহলে প্রাতিপদিক সংজ্ঞা হবে, যদি প্রাতিপদিক সংজ্ঞা হয় তাহলে প্রাতিপদিকের অবয়বের সুপের লুক হবে। আপনি এরকম করতে পারেন না যে একদম ডিরেক্ট প্রাতিপদিকের অবয়বের লুক করে দেওয়া। তার আগে প্রাতিপদিক সংজ্ঞা থাকতে হবে, প্রাতিপদিক সংজ্ঞার জন্য সমাস সংজ্ঞা হতে হবে, স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। ঠিক আছে। ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ছোট করেই এগুলো লেখা হয়েছে, প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা হচ্ছে বা সমাস সমাস বলা হচ্ছে কার দ্বারা, এরপর প্রাতিপদিক সংজ্ঞা কার দ্বারা সেটা বলা হচ্ছে না, শর্ট করেই দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, আর কারো রূপ সাধনের কোনো মানে এমনি কিছু বই থাকে যেখানে অন্য অনেকগুলো হয়তো পরে আটকে যাচ্ছি, ভুলে গেছি সবটা, তো ওই রকম কিছু আছে? সেরকম পার্টিকুলার কিছু বই নেই। আপনারা এইভাবে লেখা থাকবে না যেভাবে এখানে লেখা আছে যে উখায়াহা শ্রমসতে এই করে একদম রূপে সিদ্ধিয়ত, এগুলো আপনাদেরকে নিজেদেরকেই করতে হবে। বা রূপ সাধনের জন্য আমাদের লঘু সিদ্ধান্ত কৌমুদীর যে বই আছে ভৈমী ব্যাখ্যা, সেখানে ভৈমী ব্যাখ্যাতে রূপ দেওয়া আছে, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে হয়তো স্টেপ জাম্প করা থাকবে। কেননা যে প্রক্রিয়াগুলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে সেগুলো আবার প্রতিটা যদি আমরা রিপিট করি সেক্ষেত্রে রূপটা অনেক বড় হয়ে যাবে না, এই জন্য অনেক ক্ষেত্রে স্টেপ জাম্প করা থাকে। কিন্তু ভৈমী ব্যাখ্যাতে মোটামুটি খুব ভালোভাবে রূপ সাধন দেওয়া থাকে। আচ্ছা, ঠিক আছে। আসলে ওই গতবার আপনি ওই অষ্টাধ্যায়ীতে করেছিলেন তো, ওই অ্যাপটাতে কিছু ছিল যেগুলো কিন্তু কৃদন্ত প্রকরণের এখনো সবকিছু ওখানে আসেনি। হ্যাঁ, মানে ওইটা থাকলেও ঠিক, মানে নিজের তারপরে লিখে নেওয়া যায়। ঠিক আছে। না, এখানে দেখুন, এখানে আপনাদের কাজ হচ্ছে, আমি তো ক্লাসে যেভাবে স্টেপ বাই স্টেপ রূপ সাধন গুলো দেখাচ্ছি সেগুলোকে আপনাদেরকে কি করতে হবে, নিজেদেরকে ভাষায় প্রকাশিত করতে হবে, এটাই আপনাদের কাজ। ঠিক আছে। এই জন্য প্রতিটা আপনারা যদি নাও করেন একই ধরনের রূপ একবার করলেই হবে। উখাসত রূপ সাধন করলেন, তারপরে পরণধ্বত বা বাহভ্রট না করলেও অসুবিধে নেই, কিন্তু উপরের যে এই যে প্রক্রিয়াটা দেওয়া আছে এখানে, এই যে উখাশ্রত উখা নসি শ্রমস কুইপ শর্টে এই যে এখানে আমরা লিখেছি, এটা এই অংশটা কিন্তু প্রত্যেকটা রূপেরই সাধন করতে হবে। বোঝা গিয়েছে? এই অংশটা কিন্তু হচ্ছে মেন। এখানে আমরা দেখিয়েছি যে কিভাবে করা হয়। আপনারা পরীক্ষার সময়ও যদি রূপ সাধন করতে যান তখন এটা হচ্ছে রাফ করে নেবেন, তারপরে ভাষায় স্টেপ বাই স্টেপ এখান থেকে করে নিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে।
বোঝা গিয়েছে? এই অংশটা অবশ্যই ফলো করতে হবে। এটা বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদের এই রূপ সাধনে কোনো জায়গায় কোনো অসুবিধে আছে বলতে পারেন, কেননা প্রতিটা রূপ এখানে একইভাবে চলবে। প্রথমে অর্থ দেওয়া হবে, তারপর কি উপপদ থাকবে, কি ধাতুর থেকে কি প্রত্যয় হবে, সেই প্রত্যয় হলে অনুবন্ধ লোপ করে কি অংশ থাকবে, তারপর কি সূত্র আসবে, তার দ্বারা কি হবে, এইভাবেই চলবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আরেকটা এটাতে ধাতুটা শ্রাং সু ছিল হ্যাঁ প্রথমে, হ্যাঁ, শ্রমসু ধাতু, তারপরে শ্রমসু ধাতু, কিন্তু আমরা যখন ধাতু লিখবো সেক্ষেত্রে উকারের লোপ হয়ে যাবে, অনুবন্ধ লোপ হয়ে যাবে, তারপর শ্রমস থাকবে। ঠিক আছে। শ্রমসু অবশ্রমসনে ধাতু মনে হয়, শ্রমসু অবশ্রমসনে। আচ্ছা, তাহলে একইভাবে রূপ সাধন এর আগের গুলো কিন্তু একইভাবে লিখতে হবে। কুম্ভকারহ, কুম্ভকারহ একইভাবে হবে। বোঝা গিয়েছে? প্রত্যেকেই বুঝতে পেরেছেন রূপ সাধন? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এই উখাস্রাতের মানেটা আর একবার একটু বলে দেবেন? উখাস্রাতের অর্থ হলো উখায়াহা শ্রমসতে। উখায়াহা শ্রমসতে মানে কি? উখা শব্দের অর্থ হচ্ছে যোগ্য পাত্র। যোগ্য করার জন্য যে সমস্ত পাত্র দরকার তাকে বলা হচ্ছে উখা। সেই উখা থেকে যে কোনো জিনিস যদি পড়ে যায়, যেরকম উখা কোনো ফুল বা অন্য কিছু যে কোনো সামগ্রী থাকলো, সেটা যদি পড়ে যায়, যে দ্রব্যটা পড়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে উখাস্রাত। উখা নামক যোগ্য পাত্র থেকে যে জিনিসটা পড়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে উখাস্রাত। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে ক্রিপ প্রত্যয়ের দ্বারা উখাস্রাত পর্ণধ্বত বাহভ্রট রূপ পেলাম। এরপরে কি ছিল বলুন? সুপ্যজাত নিণিস্তাচ্ছিল্যে। সূত্রের অর্থ বলুন। হ্যালো, স্যার এইটা জাতি অর্থ ভিন্ন, যদি সুবন্ত উপপদে থাকে তাহলে নিনি প্রত্যয় হয়, তাচ্ছিল্য হ্যাঁ অর্থ যদি হয়। হ্যাঁ, যেরকম এখানে উষ্ণাভোজী। হ্যাঁ উষ্ণভোজী আছে। উষ্ণভোজী এর অর্থ কি? গরম খাবার যে খায়। হ্যাঁ, উষ্ণম ভুঙ্ক্তে তচ্ছিলহ ইতি উষ্ণভোজী। যার স্বভাবই হচ্ছে গরম খাবার খাওয়া তাকে বলা হচ্ছে উষ্ণভোজী। মানে গরম খাবার যে খেতে ভালোবাসে, গরমই খাবার খায় যে, তাকে বলা হচ্ছে উষ্ণভোজী। উষ্ণম ভুঙ্ক্তে তচ্ছিলহ ইতি উষ্ণভোজী। यः जनः उष्णमेव भोजनं भुङ्क्ते स्वभावः अपि स्वभावः अपि तथा अस्ति सः जनः उष्णभोजी इति उच्यते। এখানে জাত্যর্থ ভিন্ন। সুপ এখানে উপপদে আছে উষ্ণ, উষ্ণম, উষ্ণম, এই জন্যে সুপ উপপদে আছে বলে এখান থেকে নিনি প্রত্যয় হয়েছে। তাচ্ছিল্য অর্থ আছে, মানে উষ্ণ খাবার খাওয়া তার হচ্ছে স্বভাবটাই। তচ্ছিলহ তৎস্বভাবতা আছে এখানে বলে উষ্ণ আম এই কর্ম উপপদে ভুজ ধাতু থেকে কি হচ্ছে? নিনি প্রত্যয় হয়ে গিয়ে ভুজ নিনি ভুজ ইন তারপর পুগন্ত লঘু পদস্য চ এর দ্বারা গুণ হয়ে যাবে ভোজিন। উষ্ণ ভোজিন সমাস প্রাতিপদিক সংজ্ঞা শুভলুক উষ্ণ ভোজিন উষ্ণ ভোজি। এখানে রূপটা দেওয়া আছে। উষ্ণ আম ভুজ নিনিহি উষ্ণ আম ভুজ ইন উষ্ণ ngস। কেন ngস কেন হচ্ছে? কেননা এখানে ত্রিকর্মণঃ প্রীতি। এর দ্বারা কৃতযোগ করে দেওয়া হচ্ছে।
কৃৎ প্রত্যয়ের যোগে ষষ্ঠী বিভক্তি হয়, তাই কৃৎ প্রত্যয়ের যোগে নিনি প্রত্যয়ের যোগে এখানে ষষ্ঠী হয়ে গিয়ে সেখান থেকে ঙস ভোজ ইন, এরপর এর প্রাতিপদিক সংজ্ঞা করা হবে, সমাস করা হবে। সমাসের জন্য প্রাতিপদিক সংজ্ঞা হবে, প্রাতিপদিক হলে সুপের লুক হয়ে যাবে উষ্ণ ভোজিন, বর্ণ সম্মেলন করে উষ্ণ ভোজিন, তারপর প্রক্রিয়াতে উষ্ণ ভোজি রূপ পাবো। উষ্ণ ভোজি এর অর্থ হচ্ছে উষ্ণম ভুঙ্ক্তে তচ্ছিলঃ ইতি উষ্ণ ভোজি। মানে গরম খাবার খাওয়া যার স্বভাব, সেই ব্যক্তিকে বলা হচ্ছে উষ্ণভোজী। এতদূর পর্যন্ত আমাদের আগের ক্লাসে হয়েছিল। এরপরে হবে মনঃ। মনঃ এই সূত্রে একটাই পদ আছে, পঞ্চমী একবচনান্ত পদ মনঃ। এখানে আগের সূত্র থেকে সুপি ঋণিহি ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের অধিকার এবং অনুবৃত্তি আসছে। ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ এদের কি হচ্ছে, এদের অধিকার আসছে, এবং সুপি ঋণি এদের অনুবৃত্তি আসছে। তাহলে সুপি ঋণিহি ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ, সুপি ঋণিহি, সুপি धातोः सुपि उपपदे मन धातोः मनः धातोः निनिः प्रत्ययः परः भवति। सुप যদি উপপদে থাকে তাহলে মন ধাতু থেকে নিনি প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? এটাই বলা হচ্ছে সুপি মন্যতেঃ ঋণিः স্যাৎ। সুপি মন্যতেঃ ঋণিः স্যাৎ, মন্যতেঃ এর দ্বারা মন ধাতুকেই বোঝানো হয়েছে। মনঃ, মন ধাতু থেকে, মন শব্দ থেকে মনঃ পঞ্চমী একবচন, সেটাকেই বলা হচ্ছে এখানে মন্যতেঃ এই পদের দ্বারা। ইক্স্তিপৌ ধাতু নির্দেশে, এই নিয়মের দ্বারা এখানে ধাতুর, মন ধাতুর নির্দেশ করা হয়েছে মন্যতেঃ এর দ্বারা। তাহলে সুপ উপপদে, সুবন্ত উপপদে মন ধাতু থেকে নিনি প্রত্যয় হচ্ছে এই সূত্রের দ্বারা। উদাহরণ হচ্ছে দর্শনীয় মানি। দর্শনীয় মানি, দর্শনীয় মানি কিভাবে রূপ হবে বলুন তো? দর্শনীয়ম মন্যতে ইতি দর্শনীয় মানি। দর্শনীয়ম মন্যতে, দর্শনীয়ম মন্যতে ইতি দর্শনীয় মানি। বলুন তো রূপ কিভাবে হবে? দর্শনীয় ও মন মন ঋণী। দর্শনীয় যেহেতু উপপদে আছে, সুবন্ত উপপদে আছে, উপপদে আছে, সেহেতু মন ধাতুর উত্তর ঋণী প্রত্যয় হবে মনঃ সূত্র অনুসারে। তাহলে হবে দর্শনীয় ও মন ঋণী। দর্শনীয় ঙস, প্রথমেই দর্শনীয় ঙস। যেহেতু মন ধাতুর উত্তর ঋণী করে দিচ্ছে, সেহেতু তো দর্শনীয় ওষ হবে। দর্শনীয় হবে না স্যার? মন ধাতুর উত্তর তো ঋণী প্রত্যয় করে দিয়েছে, কৃত প্রত্যয় করে দিয়েছে, তাহলে তো আর মানে কর্ম থাকবে না, সেখানে ষষ্ঠী হয়ে যাবে কর্মের। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আমাদেরকে এভাবেই করতে হবে। দেখুন, দর্শনীয়ম মন্যতে, তাহলে দর্শনীয় এরপর কি হবে? মন ধাতু থেকে নিনি প্রত্যয়। দর্শনীয়ম মন্যতে, দর্শনীয় মন নিনি। বোঝা গিয়েছে? এরপরে ষষ্ঠী হবে। কেননা বলা হচ্ছে দর্শনীয়ম মন্যতে, দর্শনীয়স্য মন্যতে বলা হচ্ছে না। পরবর্তীকালে নিনি প্রত্যয় করার পরে কৃদ্যোগে ষষ্ঠী হবে। বোঝা গিয়েছে কেন এখানে দর্শনীয় হচ্ছে?
হ্যাঁ স্যার, মানে প্রথমটা যেমন আছে হ্যাঁ, বিগ্রহটা প্রথমে দেখুন সেরকমই এই দেখাতে এই হবে। এই অর্থে আমাদের বিধান করা হচ্ছে দর্শনীয়ম মন্যতে ইতি অর্থে। দর্শনীয়ম মন্যতে ইতি অর্থে মানে দর্শনীয় ইতি অর্থে। दर्शनीयं मन्यते इत्यर्थे दर्शनीय इत्यस्मात् मन धातोः निनि प्रत्ययः। दर्शनीय माना হচ্ছে মানে সুন্দর, যাকে সুন্দর বলা হচ্ছে, ঠিক আছে, সে হচ্ছে দর্শনীয় মানি। দর্শনীয় যাকে মানা হচ্ছে, সুন্দর বলা হচ্ছে, সে হচ্ছে দর্শনীয় মানি। তাহলে দর্শনীয় মন ধাতু থেকে নিনি প্রত্যয়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি এই স্টেপটা হয়ে যাচ্ছে, আমরা যদি স্টেপ বাই স্টেপ করি না তাহলে দর্শনীয় এরপরে মন ধাতু থেকে নিনি, না হলে যদি নিনি প্রত্যয় করে দিই, নিনি প্রত্যয় হওয়ার পরে কি হবে, কর্তৃকর্মণোঃ কৃতি এর দ্বারা কৃতযোগে ষষ্ঠী হবে। তাহলে দর্শনীয় মণ নিনি অনুবন্ধ লোপ করে কি হবে, দর্শনীয় মন থেকে ইন। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। অনুবন্ধ লোপ করে দিলাম, দর্শনীয় মানিন। এরপরে কি হবে, এরপরে হয়ে যাবে কৃতযোগ ষষ্ঠী। কৃতযোগ হয়ে গেছে, দর্শনীয় ngস মানিন। এরপর উপপদ মতিং এর দ্বারা কি হবে, উপপদ সমাস হয়ে যাবে, দর্শনীয় মানিন। তারপর কি হবে, উপপদ সমাস হয়ে গিয়ে লোপ হয়ে গিয়ে দর্শনীয় মানিন হলো। তারপর দর্শনীয় মানিন সু, দর্শনীয় মানিন, বলুন, কৃদন্ত আচ্ছা শব্দ স্যার। হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মন ধাতু থেকে মনিন হবে এখানে, অত উপধায়াহের দ্বারা এখানে বৃদ্ধি হয়ে যাবে। ngস মন ইন, এই অবস্থায় যেহেতু নিনি প্রত্যয়, তো এখানে নিনি প্রত্যয় আছে, এই জন্য এখানে বৃদ্ধি হয়ে যাবে, ঠিক আছে। কোন সূত্রের দ্বারা, অত উপধায়াহ, এই সূত্রের দ্বারা ধাতুর উপধার বৃদ্ধি হয়ে যাবে। ধাতুর উপধার বৃদ্ধি মানে মন ধাতুর উপধার বৃদ্ধি হয়ে গিয়ে এখানে মান হয়ে যাবে, মান ইন মানিন। তাহলে দর্শনীয় মানিন পেলাম, একসাথে মিলিয়ে দিলাম, দর্শনীয় মানিন সমাস হয়ে গিয়ে তার লুক হয়ে গিয়েছে দর্শনীয় মানিন সু, দর্শনীয় মানিন, তারপর এখান থেকে দর্শনীয় মানি। বোঝা গিয়েছে? স্যার তাহলে এই প্রথমে ইন যখন করছি তাহলে মানিন হচ্ছে, তারপরে হ্যাঁ দর্শনীয় ngস মানিন থাকছে, তারপরে হ্যাঁ মানিনটা মানিন হচ্ছে। হ্যাঁ, দর্শনীয় ngস মন, দর্শন হ্যাঁ অ্যাকচুয়ালি দর্শনীয় ngস মন এখানে করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে ওইখানেও মানিন থাকছে, তারপরে হ্যাঁ, স্টেপে ওটা দর্শনীয় ngস মানিন মনিন, হচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ লিখছি না, আরেকটা স্টেপ লিখছি না এখানে, দর্শনীয় ngস মনিন, তারপর দর্শনীয় ngস হ্যাঁ মানিন, ঠিক আছে। অত উপধায়া এর দ্বারা উপধায়ের অতের বৃদ্ধি হয়ে গিয়ে মান হবে, উপপদমতিং এর দ্বারা উপপদ সমাস হবে। তারপর সমাসের জন্য প্রাতিপদিক সংজ্ঞা সুবলুক হয়ে গিয়ে দর্শনীয় মানিন পাবো আমরা। আবার এর সমাস করে
সমাস হয়েছে, প্রাতিপদিক সংজ্ঞা আছে বলে সুপ বিভক্তি নিয়ে এসে দর্শনীয় মানি রূপ পাবো। এটাকে যদি আমরা লিখি, আমাদের প্রক্রিয়া লিখার যে স্টাইল আছে সেই রীতিতে আমরা যদি লিখি, কিভাবে লিখবো বলুন তো? আগের মতোই বলুন দেখি। স্যার আগেরটা দেখে প্রথমটা একটু শুরু করে নিলে তারপরে ওগুলো পারবো, মানে প্রথমটা আগের মতো করে। দেখা যাচ্ছে তো? তাহলে এখানে দর্শনীয়ম মান্যাতে ইত্যর্থে দর্শনীয়ম কম। আচ্ছা, এই অংশটা আমি কপি করে দিচ্ছি এখানে, তাহলে পাশাপাশি রাখলে। হ্যাঁ বলুন। দর্শনীয়ম মন্যতে ইত্যর্থে দর্শনীয় অম ইতি কর্মণি উপপদে কর্মণি উপপদে ধাতঃ मन ধাতঃ धातोः মনঃ ইতি সূত্রেণ মনঃ ইতি সূত্রেণ নীনি প্রত্যয়ে দর্শনীয়ম অম দর্শনীয়ম অম মন। একেবারে লিখে দিচ্ছি অনুবন্ধ লোপে। হ্যাঁ, অনুবন্ধ লোপে দর্শনীয় অম মন ইনি ইতি যাতে মানিন ইতি যাতে অত উপাধায়া ইতি সূত্রেণ ধাতঃ অত উপধায়াः এর কাজটা আমরা কি করব? কৃদ্যোগের পরে করব। ঠিক আছে, আগে করলেও কোনো অসুবিধা নেই। ইনি প্রত্যয় তো নিট প্রত্যয়, সেই জন্যই তো অত উপাধায়াः দিয়ে। ঠিক আছে, অসুবিধা নেই এখানে। যাতে অত উপাধায়াः ইতি সূত্রেণ ধাতঃ উপাধায়াः অকারস্য উপধায়াः অতঃ, অকারস্যের জায়গায় আমরা অতঃ লিখতে পারি। অতঃ বৃদ্ধৌ দর্শনীয়ম অম মান ইন ইতি যাতে তারপর ইতি কর্তৃকর্মণোঃ কৃতি ইতি সূত্রেণ কর্মস্য স্থানে কর্মস্য হয় না, কর্মণঃ কৃদ্যোগে এরকম লিখে দিচ্ছি। কৃদ্যোগে ষষ্ঠী বিভক্ত, হ্যাঁ ষষ্ঠী বিভক্ত বা ষষ্ঠ্যাম ষষ্ঠ্যাম দর্শনীয়ম ওস মান মান ইন ইতি যাতে উপপদমতি ইতি সূত্রেণ উপপদ সমাসে উপপদমতিং ইতি সূত্রেণ উপপদ সমাসে সমাসাৎ প্রাতিপদিক সংজ্ঞায়াম প্রাতিপদিকত্বাৎ अधिक संज्ञायाम प्रातिपदिकत्वात् सुप धातु प्रातिपदिकयः इति सूत्रेण प्रातिपदिक अवयवस्य इति सूत्रेण प्रातिपदिकावयवस्य सुपः लुकी दर्शनीय मानिन इति जाते प्रातिपदिकत्वात्
त्रयोदश इति सूत्रेण प्रातिपदिकत्वात् स्पौजस् इत्यादि सूत्रेण प्रथमैकवचन विवक्षायां प्रथमा एकवचन विवक्षायां सुविभक्तौ दर्शनीयमानेन तु इति जाते अनुबंधलोपे दर्शनीयमानेन स इति जाते प्रक्रियायां दर्शनीयमानी इति रूपम। বোঝা গিয়েছে? দর্শনীয় মানি কিভাবে হচ্ছে বোঝা গিয়েছে তো? প্রত্যেকেই বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে সুবন্ত উপপদে যদি থাকে তাহলে মন ধাতু থেকে কি হবে? এখানে নিনি প্রত্যয় হবে এই সূত্রের দ্বারা। পরবর্তী সূত্র হচ্ছে আত্মমানে খশ্চ। আত্মমানে খশ্চ, আত্মমানে খশ্চ, তিনটে পদ আছে এখানে। আত্মমানে হচ্ছে সপ্তমী একবচনান্ত পদ, খস প্রথমা একবচনান্ত, আর চ হচ্ছে এখানে অব্যয়। আত্মমানে খস চ, তিনটে পদ এখানে। আত্মমানে সপ্তমী একবচনান্ত, খস প্রথমা একবচনান্ত এবং চ হচ্ছে অব্যয়। এখানে সুপি, ঋণিহি, মানহ এই সমস্ত পদের অনুবৃত্তি হচ্ছে, আর ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের এখানে অধিকার আসছে। তাহলে এতগুলো এখানে পদ আছে, আত্মমানে খস চ সুপি ঋণিহি মানহ ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ। आत्ममाने सुपि मनः धातोः खस प्रत्ययः परः च भवति। आत्ममाने सुपि मनः धातोः खस प्रत्ययः परः भवति, परः च भवति। आत्ममाने सुपि मन धातोः खस प्रत्ययः परः भवति। বোঝা গিয়েছে? এখানে আত্মমানে এই যে পদটা আছে এর অর্থ আমাদের জানতে হবে। এখানে সমাস করা আছে আত্মমানে। আত্মমানে এর অর্থ হচ্ছে আত্মনঃ মানঃ আত্মমানঃ। আত্মনঃ মানঃ আত্মমানঃ। আত্মনঃ মানে হচ্ছে স্বস্য কর্তুঃ, নিজের। আত্মনঃ মানে হচ্ছে নিজের, স্বস্য কর্তুঃ। আত্মনঃ মানঃ আত্মমানঃ, নিজের, নিজেকে মানাকে বলা হচ্ছে আত্মমান। আত্মমানে, তস্মিন আত্মমানে ষষ্ঠী তৎপুরুষ করা হচ্ছে। আত্মনঃ মানঃ আত্মমানঃ তস্মিন আত্মমানে, তার মানে আত্মনঃ মানঃ মানে এর অর্থ হচ্ছে নিজেকে মানা। নিজেকে মানা, নিজেকে যদি মানা হয় সেই অর্থে হবে। কি হবে? সুপি সুবন্তে উপপদে धातोः मन धातोः खस प्रत्ययः भवति। मन धातोः खस प्रत्ययः भवति। আর যেহেতু এখানে চকারের গ্রহণ করা হচ্ছে তাই চকারের দ্বারা পূর্বসূত্র থেকে অনুবৃত্ত নিনি প্রত্যয়ের গ্রহণ হবে। তাহলে आत्ममाने सुपि मन धातोः खस प्रत्ययः भवति चकारात निनि प्रत्ययश्च। যদি নিজেকে মানা এরকম অর্থ বোঝায় তাহলে সুবন্ত উপপদে যদি থাকে তাহলে মন ধাতু থেকে খস প্রত্যয় হবে এবং নিনি প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। কখন হবে? যদি নিজেকে মানা হয়। তার মানে
যদি নিজেকে কেউ পণ্ডিত মনে করে সেক্ষেত্রেই মন ধাতু থেকে খস প্রত্যয় হবে এবং নিনি প্রত্যয় হবে। নিজেকে মানা এইরকম অর্থ যদি হয় তাহলেই আত্মমানে খশ্চ এই সূত্রের দ্বারা খস প্রত্যয় হবে। নিজেকে মানা যদি নিজেকে কেউ পণ্ডিত না মনে করে তাহলে আত্মমানে খশ্চ এই অর্থের এই সূত্রের দ্বারা খস প্রত্যয় হবে না। আত্মমান না হলে, নিজেকে মানা না হলে খস প্রত্যয় হবে না। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। স্যার এখানে তো কোনো অর্থের কথা বলা হয়নি। এমনও তো দেখা যায় যে যে পণ্ডিত সে নিজেকে পণ্ডিত মনে করছে, আবার অনেক সময় দেখা যায় যে পণ্ডিত নয় কিন্তু সে নিজেকে পণ্ডিত মনে করছে, তাহলে দুই হ্যাঁ জায়গায় তো খস প্রত্যয় হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যিনি নিজেকে পণ্ডিত হিসাবে মনে করেন তার ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ হবে পণ্ডিতম মান্যঃ বা পণ্ডিতমানি। মানে তাচ্ছিল্য অর্থ বোঝালেও হবে, আবার হ্যাঁ তাচ্ছিল্য অর্থ না হ্যাঁ বোঝালেও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেকে মানা এরকম অর্থ হতে হবে। ঠিক আছে, হুম। আচ্ছা। এটাই এখানে বলা হচ্ছে যে স্বকর্মকে মাননে, স্বকর্মকে মাননে এর অর্থ হচ্ছে আত্মমানে। স্বকর্মকে, স্বকর্মকে মানে আত্মানম পণ্ডিতম মন্যতে, আত্মানম পণ্ডিতম মন্যতে ইতি পণ্ডিতমন্যঃ। এখানে দেখুন মন ধাতুর কর্তা হচ্ছে নিজেই, আত্মা মানে হচ্ছে স্বয়ং, নিজ। তাহলে সেহেতু এখানে কি হবে, মন ধাতু থেকে খস প্রত্যয় হবে। স্বকর্মকে মননে বর্তমানাৎ, আত্মমানে বর্তমানাৎ। আত্মমানের অর্থ করা হচ্ছে স্বকর্মকে মননে বর্তমানাৎ। বোঝা গিয়েছে আত্মমানের অর্থ? তাহলে স্বকর্মকে মননে বর্তমানাৎ মন্যতে হে, মন ধাতুর অর্থ যদি এরকম হয় যে নিজেকে মানা হচ্ছে, এরকম অর্থ যদি থাকে তাহলে মন ধাতু থেকে সুবন্ত উপপদ থাকলে খস প্রত্যয় হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। দেখুন, যে ব্যক্তি নিজেকে পণ্ডিত মনে করছেন সেই হচ্ছে পণ্ডিতম মন্যঃ বা পণ্ডিতমানি। বোঝা গিয়েছে? যদি তিনি নিজেকে পণ্ডিত না মনে করেন, নিজেকে পণ্ডিত না মেনে অন্য কাউকে যদি পণ্ডিত মনে করেন তাহলে কিন্তু তিনি পণ্ডিতম মন্য নন। হুম, হ্যাঁ স্যার। মানে নিজেকে যদি মানা হয় সেক্ষেত্রে এই সূত্রের প্রবৃত্তি হবে। হ্যাঁ স্যার। মানে কেউ যদি নিজে মূর্খ হয়েও নিজেকে পণ্ডিত মনে করে তাহলেও করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেকে পণ্ডিত যদি কেউ মনে করে তাকেই এখানে পণ্ডিতম মন্য। শুধুমাত্র পণ্ডিত মনে করাই নয়, অন্য কিছুও নিজেকে মনে করা যেতে পারে। যেরকম যদি কেউ নিজেকে সুর মনে করে তাহলে সেক্ষেত্রে সুরম মন্যঃ বা সুরমানি। কেউ যদি নিজেকে বীর মনে করে তাহলে বীরম মন্যঃ বীরমানি। হ্যাঁ, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। যদি নিজেকে কেউ দর্শনীয় মনে করে তাহলে কি হবে? দর্শনীয় মানি বা দর্শনীয় মান্য। হ্যাঁ, দর্শনীয় মন্যঃ। এখানে দেখুন কি আছে, আগের ক্ষেত্রে আমরা দেখেছি দর্শনীয় মানি। আগের ক্ষেত্রেও আমরা দেখেছি দর্শনীয় মানি। দর্শনীয় মানি এর অর্থ কি বললাম? আগেরটাতে ছিল দর্শনীয় মান্যাতে, মানে নিজেকে, মানে যে সুন্দর মানছে তাকে বলা হচ্ছে। না 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 না, সেক্ষেত্রে কিন্তু কিন্তু বলা হয় না যে নিজেকে, আত্মমান অর্থ বলা হয়নি। মনধাতু এই সূত্রের দ্বারা বলা হয়েছে কি যে সুপি উপপদে যদি থাকে তাহলেই মন ধাতু থেকে নিনি প্রত্যয় হবে দর্শনীয় মানি। সেক্ষেত্রে অন্য একজনকে দর্শনীয় মনে করতেই পারে। ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে নিজেকে যদি নিজেকে দর্শনীয় ভাবে।
হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দর্শনীয়ম মন্যঃ বা দর্শনীয় মানি দুটোর মধ্যে কিন্তু অর্থে ভেদ আছে। আচ্ছা, তাহলে স্বকর্মকে মননে বর্তমানাৎ মন্যতে হে সুপি খস্যাৎ চাত নিনিহি চকারাৎ নিনি প্রত্যয়ः अपि भवति सूत्रे चकार ग्रहणं कृतं तेन निनि प्रत्ययः अपि अत्र विधीयते पूर्वसूत्रात् अनुवृत्तः निनि प्रत्ययः अपि अस्मिन् भवति अत्र भवति तेन दर्शनी पंडितं मन्यः पंडितमानी इति रूपद्वयम्। पंडितम मन्यः এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, পণ্ডিম মন্যः হয়ে গেছে, এখানে তকার হবে, পণ্ডিতম মন্যः হবে। এখন আমাদের রূপ সাধন দেখতে হবে কিভাবে রূপ সাধন হচ্ছে, বলুন তো কিভাবে রূপ হবে। তাহলে पंडितम आत्मानम मन्यते এই অর্থে কি হবে, पंडित मन ধাতু থেকে খস প্রত্যয় হবে, খস প্রত্যয় হবে। पंडित मन খস প্রত্যয় অনুবন্ধ লোপ করে করার পর কি থাকবে, অকার মাত্র থাকবে। খস কিন্তু এখানে শীত আছে, আর কি আছে, ক্ষিত আছে, দুটো ধর্ম আছে এখানে, শীত্ব ধর্ম আছে, ক্ষিত্ব ধর্ম আছে, ঠিক আছে, এর কাজ আছে পরে, তাই বলে দিলাম। তাহলে পণ্ডিত মন বোঝা গিয়েছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে যেহেতু এটি শীত প্রত্যয় সেজন্য স্যার এটা সার্বধাতুক সংজ্ঞা হবে। তিংশিতের সার্বধাতুকম, তিংশিত সার্বধাতুকম এর দ্বারা সার্বধাতুক সংজ্ঞা হয়ে গিয়ে কি হবে, তারপর দিবাদিভ্য সন্ধিয়ে পণ্ডিত মন এখানে কর্তরি সব এই সূত্রের দ্বারা সব প্রাপ্ত ছিল, কর্তরি সব এই সূত্রের দ্বারা সব প্রাপ্ত ছিল। সপের কি হয়ে যাবে, শিয়ান হবে, যেহেতু দিবাদিগণীয় ধাতু, একে নিষেধ করে দিয়ে এখানে কি হবে, শিয়ান, শিয়ান তাই তো। সপের বাধক হচ্ছে এখানে শিয়ান প্রত্যয়, তাহলে সপের নিষেধ করে দিয়ে এখানে শিয়ান প্রত্যয় হচ্ছে। অনুবন্ধ লোপ করলে কি হবে, पंडित मन य অনুবন্ধ লোপ করার পর যকার মাত্র থাকবে, বোঝা গিয়েছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে স্যার অপদান্ত আকারের পরে গুণবর্ণ আছে, মানে জয়ের অকারের পরে গুণবর্ণ আছে, এখানে শুধুমাত্র জ নয়, এরপরে অকার আছে, তাহলে জ এবং জয়ের পরে যে অকার এবং এই যে অকার, এর মধ্যে কি হবে, অত গুণে। সূত্রের অর্থ কি, অপদান্তাদ আকারাদ গুণে পরতঃ পররূপম একাদেশস্যাৎ, পররূপ হয়ে গিয়ে কি হবে, পূর্ববর্তী এবং পরবর্তী বর্ণের স্থানে পরবর্তী বর্ণ কি হবে, পণ্ডিত মন য়, অকারটাই থাকবে, যকারের অকার এবং অকার এর মধ্যে কোনটা থাকবে, পররূপ অকার হবে, একসাথেই লিখে দিলাম আবার য়, ঠিক আছে। এর যকারের অকার আর এই অকার মিলে গিয়ে অকার হচ্ছে, তাহলে তাহলে পণ্ডিত মন য়, পণ্ডিত মন্য, এরকম লিখতে পারি তো। এরপর কি হবে, ষষ্ঠী হবে, সমাস হয়ে গেল, শুভলুক হয়ে গেল, কি হবে, পণ্ডিত মন্য, পণ্ডিত মন্য পেলাম আমরা, তাই তো। তারপর কি হবে, তারপর যেহেতু খিদন্ত শব্দ পরে আছে সেজন্য অজন্ত অঙ্গের মুম আগম হবে, অরুদিশত অজন্ত সিমুম।
তাহলে পণ্ডিতম মন্য মুমাগম হয়ে গেল পণ্ডিতম মন্য, একসাথে লিখে দিলাম। এটা আগে এসছে কিন্তু, ঠিক আছে। আরুর দ্বিশদ অজন্তস্য মুম, আরুষহ দ্বিশদহ অজন্তস্য চ মুমাগমঃ স্যাৎ খিদন্তে উত্তরপদে পরে। হ্যাঁ, অরুন্তুদহ দুষন্তুদহ, অজন্তের কি উদাহরণ ছিল? প্রিয়ম্বদ বশম্বদ। প্রিয়ম্বদহ বশম্বদহ, ঠিক আছে। ওই যে মকার আসছে প্রিয়ম ওদমের, এর দ্বারা। তাহলে পণ্ডিতম মন্যঃ একসাথে করে দিলে কি হবে? পণ্ডিতম মন্য। এরপরে সুপ আসবে প্রক্রিয়াতে হয়ে গিয়ে পণ্ডিত পণ্ডিতম মন্যঃ। পণ্ডিতম মন্যঃ এর অর্থ কি? আত্মানম পণ্ডিতম ইহ মন্যতে সহ জনঃ পণ্ডিতম মন্যঃ। পণ্ডিতমন্য নয় কিন্তু, পণ্ডিতম মন্যঃ মুমাগম করতে হবে। বোঝা গিয়েছে? পণ্ডিতম মানি কিভাবে হবে? ওটা তো আগেই হয়েছে, আগের মতোই, যেরকম দর্শনীয় মানি। পণ্ডিতম এখান থেকে মানি মন ইন, তারপর অত উপধায়াহের দ্বারা বৃদ্ধি হয়ে গিয়ে মানিন, পণ্ডিত মানিন, পণ্ডিত মানিন, পণ্ডিত মানি। মুমাগম হবে না, তাই তো? হ্যাঁ স্যার। কেন হবে না? যেহেতু খিদন্ত নয়, ওখানে তো খিদন্ত নিরি নয়, প্রত্যয় আছে। প্রত্যয় নয়, নিনি প্রত্যয় হচ্ছে, খিত নেই বলে এখানে পণ্ডিত মানি, পণ্ডিতম মানি হচ্ছে না। বোঝা গিয়েছে? তাহলে যদি আত্মমান থাকে, নিজেকে মানা হয়, এইরূপ যদি অর্থ হয়, তাহলে দুটো প্রত্যয় হয়। কি কি? ফাঁস প্রত্যয় আর নিরি ফাঁস প্রত্যয়। প্রত্যয় হয় আর নেনি প্রত্যয় হয়। কিন্তু যদি আত্মমান অর্থ না থাকে তাহলে কি হবে? শুধু নিরি প্রত্যয় হবে মন ধাতুর ক্ষেত্রে। মন ধাতুর থেকে নেনি প্রত্যয়। আচ্ছা, বোঝা গিয়েছে এতদূর পর্যন্ত সব? হ্যাঁ স্যার। হ্যালো, কোনো অসুবিধে আছে কোথাও? কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। পরের অংশটা পরের দিন হবে।